রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমরা হাজির হয়ে গেছি অনার দ্বিতীয় বর্ষের ক্লাসে। আজকে আমরা পড়াবো সাধারণ অন্তরক সমীকরণ বই, অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইটি, এবং অত্যন্ত সহজ একটা বই। তাদের ক্লাসে আমি হাজির হয়েছি প্রতি সপ্তাহের মতো। গত সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়েছে, আজও আমি হাজির হয়েছি। আজ রবিবার তোমাদের সাথে, রবিবার 8ই আগস্ট তোমাদের সাথে আমি হাজির আছি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইটা নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কোনো অন্তরক সমীকরণ আমরা কি পড়িয়েছিলাম। গত ক্লাসে পড়িয়েছিলাম অন্তরক সমীকরণ কাকে বলে, অন্তরক সমীকরণ কয় ধরনের, দুই ধরনের, সাধারণ অন্তরক সমীকরণ এবং আংশিক অন্তরক সমীকরণ। আরও আলোচনা করেছিলাম আংশিক অন্তরীকরণ কাকে বলে, সাধারণ অন্তরক সমীকরণ কাকে বলে, এই সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এছাড়া আলোচনা করেছিলাম একটা সাধারণ অন্তরক সমীকরণের ক্রম বা অর্ডার কত। এছাড়া আলোচনা করেছিলাম মাত্রা বা ডিগ্রি কত, সেটাও আমরা আলোচনা করেছি এবং সেই সম্পর্কে কিছু উদাহরণ আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব রৈখিক ও অরৈখিক অন্তরক সমীকরণ। তোমাদের বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম সাধারণ আকারের অন্তরক সমীকরণ। যে অধ্যায়টা আমরা পড়িয়েছি তারই ধারাবাহিকতায় আজকে ক্লাস চলবে ইনশাল্লাহ। তার আগে যদি আমার কথা শোনা না যায়, আমাকে ভালো মতো এবং বোর্ডকে ভালো মতো দেখানো যায়, তাহলে কমেন্টসে জানালে আমি ঠিক করার চেষ্টা করবো শুরুতেই। সেটা তোমরা কমেন্টসে জানালেই ভালো হয়। শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এই ধরনের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টসে জানাবো। যাই হোক, আমি প্রথমে বইয়ের ভাষায় রৈখিক এবং অরৈখিক অন্তরক সমীকরণ কাকে বলে পড়াবো, তারপরে আমি আমার মতো বোঝাবো। আমি বইতে কি বলেছি পড়ছি। যে সমীকরণের অধীন চলক এবং ইহার ডেরিভেটিভের মাত্রা এক হয়, মানে 1 হয়, যে সমীকরণের অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ তার মাত্রা যদি 1 হয় এবং অধীন চলক এবং ইহার ডেরিভেটিভের কোনো যদি গুণফল না থাকে, তবে তাকে রৈখিক বা যোগাশ্রয়ী বা লিনিয়ার অন্তরক সমীকরণ বলা হয়। আর সমীকরণ রৈখিক না হইলেই উহাকে অরৈখিক বা অযোগাশ্রয়ী অন্তরক সমীকরণ বলা হয়। কি বলছি, যে একমাত্রার যদি কোনো সমীকরণ থাকে যার অধীন চলক এবং ইয়ার ডেরিভেটিভের মাত্রা হবে 1 এবং ইয়ার অধীন চলক এবং তার ডেরিভেটিভের কোনো গুণফল থাকা যাবে না, এমন সমীকরণটি রৈখিক অন্তরক সমীকরণ বলা হয়। এমন সমীকরণকে রৈখিক অন্তরক সমীকরণ বলা হয়। শিলা লেখছে ক্লিয়ার স্যার, ওকে। আমরা একটা উদাহরণ লিখি, ddx of y plus xy বই লিখে দেখছি সমান x স্কয়ার। এটা একটা অবশ্যই অন্তরক সমীকরণ। কেমন অন্তরক সমীকরণ? এটা একটা রৈখিক অন্তরক সমীকরণ। কেন? কারণ এই সমীকরণের অর্ডার বা মাত্রা কত? এই সমীকরণের মাত্রা 1। কিভাবে বুঝলাম? কারণ এখানে সর্বোচ্চ একবার ডেরিভেটিভ, একবার অন্তরীকরণ করা আছে, অতএব এটার মাত্রা 1। এই কথা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? অতএব এটার মাত্রা 1। এখন মাত্রা 1 হলেই কি যে রৈখিক হবে তা কিন্তু নয়। আরও একটা শর্ত হলো ইয়ার অধীন চলক। এখানে অধীন চলক হিসেবে কাজ করছে কে? y। আমরা জানি যে যার সাপেক্ষে অন্তরীকরণ করা হয় সেই চলকগুলো হচ্ছে স্বাধীন, আর যেই চলককে অন্তরীকরণ করা হয় সেটাই হলো অধীন। এখানে চলক হচ্ছে স্বাধীন x, কারণ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে। অধীনকে y, কারণ y কে অন্তরীকরণ করা হয়েছে। এখন এই y অধীন চলক y, তার সাথে কোনো অধীন চলকের গুণ নাই, অধীন চলকের কোনো ডেরিভেটিভের সাথে অধীন চলকের ডেরিভেটিভ বা অধীন চলকের সাথে অধীন চলকের ডেরিভেটিভ এ ধরনের কোনো গুণ নাই। সহজ বাংলায় যদি বলে y যুক্ত কোনো পদের সাথে y যুক্ত কোনো পদের গুণ নাই,
অর্থাৎ অধীন চলক যুক্ত পদের সাথে অধীন চলক যুক্ত কোনো পদের যেহেতু গুণ নাই, তাহলে এটা একটা রৈখিক অন্তরক সমীকরণেরই উদাহরণ। এটা একটা রৈখিক অন্তরক সমীকরণের উদাহরণ। আমি যদি এখন লিখি ddx of y equal to 1 plus y square equal to একটা কিছু দিলাম 0 দিলাম y square দিলাম, তাহলে এটা হয়ে যাবে অরৈখিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ এটার মাত্রা কিন্তু 1, এটারও মাত্রা 1, কিন্তু এটা রৈখিক হইতে পারে নাই, কারণ y স্কয়ার আছে। y স্কয়ার বলতে আমরা বুঝি y গুণ y, y স্কয়ার বলতে আমরা কি বুঝি y গুণ y। তাহলে ওই অধীন চলকের সাথে অধীন চলকের যে গুণফল থাকবে না, সেই নিয়মটা এখানে ব্যর্থ হয়েছে। আসলে গুণফল আছে, y এর সাথে y এর গুণ আছে, অতএব এটা একটা অরৈখিক, এটা হলো অরৈখিক, আর এটা হচ্ছে রৈখিক। এটা রৈখিক অন্তরক সমীকরণ, আর একটা হচ্ছে অরৈখিক অন্তরক সমীকরণ। এই রৈখিক আর অরৈখিক সমীকরণ চেনাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে বাড়িতে সংজ্ঞাগুলো পড়লে, আরো ভালো করে উদাহরণগুলো দেখলে ক্লিয়ার বোঝা যাবে বলে আমি আশাবাদী। তারপরে যদি কারো অসুবিধা হয় আমাকে বলো কমেন্টসে, তাহলে আমি আবার বুঝাই দেবো। এরপরে 1.9 এ আছে অন্তরক সমীকরণের সমাধান। যদি কোনো সংজ্ঞায়িত অন্তরক সমীকরণের অন্তরীকরণযোগ্য ফাংশন দ্বারা কোনো অন্তরক সমীকরণ সিদ্ধ হয়, তবে ওই ফাংশনটিকে ওই অন্তরক সমীকরণের সমাধান করে। কি বলছে? যদি কোনো সংজ্ঞায়িত মানে বাস্তব অন্তরীকরণযোগ্য, কিরকম অন্তরীকরণযোগ্য ফাংশন দ্বারা যদি কোনো অন্তরক সমীকরণটা সিদ্ধ হয়, তাহলেই ওই ফাংশনটাকে ওই অন্তরক সমীকরণের সমাধান করে। কোন সমীকরণের সমাধান বলতেই বোঝায় সেটা যা দ্বারা ওই সমীকরণ সিদ্ধ হয় তাই হচ্ছে ওই সমীকরণের সমাধান। অতএব অন্তরক সমীকরণের ক্ষেত্রেও একই, আলাদা কিছু নাই। যে ফাংশন দ্বারা কোনো অন্তরক সমীকরণ সিদ্ধ হবে সেই ফাংশনটাই হবে কি ওই সমীকরণের সমাধান। তবে শর্ত হলো ফাংশনটা সংজ্ঞায়িত হতে হবে এবং অন্তরীকরণযোগ্য কোনো ফাংশনকে সিদ্ধ করবে, এই হলো ব্যাপার। যেমন ddx of y equal to 2x, এই সমীকরণটা y সমান x স্কয়ার দ্বারা সিদ্ধ হবে। কিভাবে? লক্ষ্য করো, এটাকে যদি অন্তরীকরণ করি ddx of y equal to 2x, অতএব এই সমীকরণের একটা সমাধান y equal to x স্কয়ার, একই ফাংশন y equal to x স্কয়ার ফাংশনটা আমাদের ওই প্রথম লাইন লেখা সমীকরণের একটি সমাধান, কারণ এটা দ্বারা ওই সমীকরণ সিদ্ধ হয়। আশা করি এই কথা বুঝতে পেরেছি। এই সমাধান আবার দুই প্রকারের আছে, একটাকে বলে প্রকাশ্য আকারের সমাধান, আর একটা হলো অপ্রকাশ্য আকারের সমাধান। প্রকাশ্য আকারের আরো একটা বাংলা নাম আছে ব্যক্ত আকারের ফাংশন, আর অপ্রকাশ্য আকারের আরেকটা বাংলা নাম হচ্ছে অব্যক্ত আকারের ফাংশন। ব্যক্ত মানেই প্রকাশ্য আর অব্যক্ত মানেই অপ্রকাশ্য, একই কথা, প্রতি শব্দ বাংলা ভাষা। প্রকাশ্য আকারের সমীকরণ কেমন? যে সমীকরণগুলোর সমাধান y equal to f of x আকারে, এটা হলো প্রকাশ্য। আর f of xy equal to 0 এরকম আকারের সমীকরণকে আমরা অপ্রকাশ্য আকারের সমাধান বলে থাকি। তাহলে বইতে যদি বলো, বইয়ের 1.10 তে আছে প্রকাশ্য আকারের সমাধান, যদি x এবং y চলকের কোনো অন্তরক সমীকরণের সমাধান y equal to f of x আকারের ফাংশন হয়, তবে ওই আকারের সমীকরণকে প্রকাশ্য আকারের সমীকরণ বলা হয়। আর অপ্রকাশ্য হলো যদি xy চলকের অন্তরক সমীকরণের সমাধান f of xy equal to 0 আকারের হয়, তাহলে ইয়াকে, অর্থাৎ এই আকারের যদি হয়, তাহলে ইয়াকে অপ্রকাশ্য আকারের সমাধান বলা হয়। 1.12 সাধারণ বা সম্পূর্ণ সমাধান কাকে বলে? সাধারণ বা সম্পূর্ণ সমাধান কাকে বলে? যদি n ক্রমের কোনো অন্তরক সমীকরণের সমাধানে n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে, তবে ওই সমাধানকে ওই অন্তরক সমীকরণের সাধারণ সমাধান বলা হয়। আবারও বলছি, যদি n ক্রমের কোনো অন্তরক সমীকরণের সমাধানে n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে, তাহলে ওই সমীকরণকে ওই অন্তরক সমীকরণের সাধারণ সমাধান বলা হয়। এগুলা তোমরা বাড়িতে ভালো করে পড়বা। সমাধান হলো তিন ধরনের আছে, একটা সাধারণ সমাধান, আর একটা বিশেষ সমাধান, আর একটা ব্যতিক্রমধর্মী সমাধান। বিশেষ সমাধান কি?
কোনো অন্তরক সমীকরণের সাধারণ সমাধানের ইচ্ছামূলক যে ধ্রুবক এই সময়ে নির্দিষ্ট যদি মান করা, ইচ্ছামূলক ধ্রুবকের যদি কোনো নির্দিষ্ট মান প্রদান করা যায় তাহলে এটা হয়ে যাবে বিশেষ সমাধান। আর ব্যতিক্রমধর্মী সমাধান কি? কোনো অন্তরক সমীকরণের সাধারণ সমাধান বা বিশেষ সমাধান এটা ব্যতীত যদি অন্য কোনো সমাধান বিদ্যমান থাকে তাহলে ওই অন্তরক সমীকরণকে ব্যতিক্রমধর্মী সমাধান বলা হয়। যেমন এটা সমান যদি 2y হয় তাহলে y = 0 দ্বারা যেহেতু এই সমীকরণ সিদ্ধ হয় তাহলে y = 0 ওই সমীকরণের একটা ব্যতিক্রমধর্মী সমাধান। y = 0 এই সমীকরণের একটা ব্যতিক্রমধর্মী সমাধান। ঠিক আছে? এই সংজ্ঞাগুলো যে 1.414 পর্যন্ত যে সংজ্ঞাগুলো আমরা পড়াইলাম এবং তোমরা বইতে আছে, তোমরা যদি ভালো করে এগুলো পড়ো তাহলে অনেকগুলা ব্রিফ কোশ্চেনের উত্তর পাবা পরীক্ষায়। এছাড়া তোমাদের অধ্যায় সম্পর্কে বেসিক ধারণা হবে, এই জন্য সংজ্ঞাগুলো অবশ্যই মনে করে পড়তে হবে। ঠিক আছে? এবার আসলে আমরা যে আলোচনা করেছি গত ক্লাস আর এই ক্লাস তার আলোকে অঙ্ক করব। একটি সমীকরণ দেওয়া থাকবে, তার কিভাবে অর্ডার বের করে, মাত্রা বের করে, এটা আমরা শিখবো। যেগুলো পরীক্ষায় অঙ্ক হিসেবেই পরীক্ষায় 4 মার্কের প্রশ্ন আসে। উদাহরণ 1 তোমাদের বইয়ের পৃষ্ঠা 8। প্রশ্নটা আমি লিখে দিছি, অনেকে হয়তো বই কিনতে পারো না এখনো, আমি প্রশ্নটা লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সহজ হয়। প্রশ্নটা কি? প্রশ্নটা দেখছো একটা অন্তরক সমীকরণ আমরা দিয়েছি বোর্ডে এবং অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা নির্ণয় করতে বলছে। ক্রম কি? আমরা সংজ্ঞায় পড়েছি কোনো অন্তরক সমীকরণ সর্বোচ্চ কতবার অন্তরীকরণ হয়েছে তার সংখ্যাকেই ওই অন্তরক সমীকরণের ক্রম বলা হয়। তো এখানে সর্বোচ্চ 3 বার অন্তরীকরণ আছে, অতএব এটার ক্রম 3। এটা আমরা দেখেই বলতে পারি। কিন্তু মাত্রা কি নির্ণয় করতে বলছে? আমরা মাত্রা পড়ার সময় বলছিলাম যতবার অন্তরীকরণ করা হয়েছে তাহার ঘাতকে বা তার সেই অন্তরকযুক্ত পদের ঘাত বা মাত্রাকে আমার অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা বলা হবে। কিন্তু শর্ত হলো আমার ঘাত বা মাত্রা ভগ্নাংশ মুক্ত হবে, ঋণাত্মক মুক্ত হবে। কিন্তু এখানে পাওয়ার ভগ্নাংশ 1/3 আছে, আর একটা মানে 1/5 হবে। আমি একটু 3, এটা হলো 1/5, এটা 5th রুট এরকম। তাহলে এটার আগে ভগ্নাংশ মুক্ত পাওয়ার গঠন করা দরকার, তারপরে আমরা অঙ্কে চলে যাব। ঠিক আছে? আগে আমরা এটাকে একটু সরল করে পাওয়ার ভগ্নাংশ মুক্ত করব। উত্তর শুরু করছি এখানে।
বারবার বলেছেন 5। এই হলো প্রশ্ন যেটা দিচ্ছে তাকে আমরা এরকম বিকল্প আকারেও লিখতে পারি। ওটা কিউবিক রুট মানেই পাওয়ার 1/3 আর ওটা হলো 1/5, এভাবে আমরা লিখতে পারি, তাই না? এখন ভগ্নাংশ মুক্ত করতে হলে এই হরের আর এই হরের লসাগু করতে হয়। 1 আর 5, 3 আর 5 এর লসাগু তো 15, তাহলে আমরা 15 পাওয়ার উভয় দিকে নিয়ে নেব। দেখো আমরা পাওয়ারের ভগ্নাংশ মুক্ত করতে সফল হয়েছি। আমাদের পাওয়ার আর ভগ্নাংশ না, এখন পাওয়ার একটার পাওয়ার পর আছে 5 হোল পাওয়ার আর একটার হোল পাওয়ার আছে 3, অর্থাৎ ভগ্নাংশ মুক্ত হয়েছে। আর পূর্ব থেকেই ঋণাত্মক মুক্ত আছে, অর্থাৎ ঋণাত্মক মুক্ত আর করা লাগছে না। এখন আমরা উপর দিকে মুছে দেব। অতএব সবচেয়ে বেশি অন্তরীকরণ হয়েছে যেহেতু 3 বার, তাহলে এর ক্রম হবে 3। এত কত বইয়ের মধ্যে এত লেখা লাগবে না। অতএব ক্রম সমান 3 এবং মাত্রা এটা সমান কত হবে? লক্ষ্য করো, এটার পাওয়ার ক্রম তো এটা দিচ্ছে, এই তো পাওয়ার দিবে, এর পাওয়ার 4 আবার হোল পাওয়ার আছে 5, তাহলে 4 5 কত? 20, তাহলে মাত্রা হচ্ছে 20। এই হলো অ্যান্সার। মাত্রা 20, ক্রম 3 হচ্ছে অর্ডার, আর ডিগ্রি হচ্ছে 20। যদি বুঝতে কারো অসুবিধা থাকে এখন বলতে পারো। এখন আমরা চলে যাব উদাহরণ 2 নম্বর অঙ্কে। এখানেও একটি অন্তরক সমীকরণ দিয়ে তার ক্রম এবং মাত্রা নির্ণয় করতে বলছে। প্রথমে আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। উদাহরণ 2, এই অন্তরক সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করো।
লক্ষ্য করো, আমরা বলেছিলাম আমাদের মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে পাওয়ার সেটা ঋণাত্মক মুক্ত হতে হবে, কিন্তু এই অঙ্কে পাওয়ারে এক পাশে -3 আছে, তাহলে এটাকে ঋণাত্মক মুক্ত করতে হবে, ভগ্নাংশ মুক্ত এবং ঋণাত্মক মুক্ত হতে হবে। যদিও এখানে ভগ্নাংশ মুক্ত আছে কিন্তু ঋণাত্মক মুক্ত নাই। আগে আমরা এটাকে ঋণাত্মক মুক্ত করব, তারপরে এটার ক্রম এবং মাত্রা বের করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তোমরা জানো সূচকের নিয়মে পাওয়ার মাইনাস এই পাটাকে প্লাস হয়ে যাবে, ইকুয়ালটা বেস। তাহলে এটা ঋণাত্মক মুক্ত একটি অন্তরক সমীকরণ গঠিত হইল। এখন খুঁজতে হবে সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ করা হয়েছে। তুমি যদি দেখো সর্বোচ্চ অন্তরীকরণ এখানে 2 বার আর এখানে 2 বার, 2 বারের বেশি নাই, তাহলে এটার ক্রম বা অর্ডার কত হবে? অতএব প্রদত্ত অন্তরক সমীকরণের ক্রম 2, ক্রমতে 2, এটার সর্বোচ্চ পাওয়ার এখানে 2, ক্রমতে 2, এখানে 2, তার সর্বোচ্চ পাওয়ার 3। এরা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, 2 আর 3 হবে যোগফল। তাহলে অতএব প্রদত্ত অন্তরক সমীকরণের মাত্রা সমান 2 যোগ 3 অর্থাৎ 5। দেখো বোঝো কেন? তাহলে প্রদত্ত অন্তরক সমীকরণের অর্ডার হলো 2 আর ডিগ্রি হচ্ছে 5। যদি না বোঝা যায় কোনো কিছু তাহলে কমেন্টসে জানালে আমি আবার সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একবারে চলে যাব উদাহরণ 6। যে অন্তরক সমীকরণের সমাধান y সমান এত তাহা নির্ণয় করো যেখানে a আর b অবাধ ধ্রুবক। ঠিক আছে?
তো এখানে অন্তরক সমীকরণ একটা দিছে যার মধ্যে দুইটা ধ্রুবক আছে, অবাধ ধ্রুবক। অবাধ ধ্রুবক মানে আরবিটারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক বলে এটাকে আরেক নামে ডাকা হয়। তাহলে একটা সমীকরণে যতগুলো অবাধ ধ্রুবক থাকবে, নিয়ম হলো ততগুলো অবাধ ধ্রুবক থাকবে যতগুলো, ততবার এটাকে অন্তরীকরণ করতে হবে স্বাধীন চলকের সাপেক্ষে, এবং এই অবাধ ধ্রুবককে ওই সমীকরণ থেকে বিদায় করতে হবে, দূর করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলেই আমরা এই অন্তরক সমীকরণের যে অন্তরক সমীকরণের সমাধান সেটা খুঁজে পাবো। কোন অন্তরক সমীকরণের সমাধান এটা সেটা বের করতে পারবো। এখানে দুইটা অবাধ ধ্রুবক আছে, তাহলে আমরা দুইবার অন্তরীকরণ করবো। তাহলে আমরা শুরু করছি সমাধান। এটাকে এক নংকে দুইবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, ঠিক আছে? দুইবার আমরা অন্তরীকরণ করবো। একবার করলে ddx of y equal to 2a into the power 2x minus 2b into the power minus 2x। দ্বিতীয়বার করলে 4a into the power 2x plus 4b into the power 2 minus 2x। এখান থেকে 4 কমন নিলে a into e to the power 2x plus b into e to the power minus 2x। তো এইটা যদি খেয়াল করো এক নং এর রাইট হ্যান্ড সাইডের সাথে এটা হুবহু মিলে যায়, ফলে 4 into y লেখা যায়। এখানে লিখতে পারো এক নং দ্বারা। তাহলে যে অন্তরক সমীকরণ গঠিত হলো এটা অবাধ ধ্রুবক মুক্ত একটি অন্তরক সমীকরণ। এটাই আমাদের নির্ণয় অন্তরক সমীকরণ, যা নির্ণয় অন্তরক সমীকরণ। দেখো বোঝা যায় ইহাই নির্ণয় অন্তরক সমীকরণ। আমরা বলেছিলাম অন্তরক সমীকরণ যেটা হবে তার মধ্যে অবাধ ধ্রুবক থাকতে পারবে না। এখানে অবাধ ধ্রুবক হিসেবে এ আর বি কাজ করতেছে। আমরা দেখো যে উত্তরটা বের করেছি তার মধ্যে কোনো অবাধ ধ্রুবক এ বি কেউ বিদ্যমান নেই, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে গেছি। আমাদের নির্ণয় যে অন্তরক সমীকরণ সেটা গঠিত হয়েছে এবং দুইবার অন্তরীকরণ করার ফলে এই ফলাফলটা পাওয়া গেছে। কিভাবে বুঝলাম দুইবার অন্তরীকরণ করা লাগবে? আমরা শুরুতেই বলেছি যেহেতু দুইটা অবাধ ধ্রুবক আছে অতএব দুইবার অন্তরীকরণই করতে হবে। যদি কারো প্রশ্ন থাকে আমি বারবার বলি কমেন্টসে জানাতে, যদি কোনো কিছু বুঝতে অস্পষ্ট মনে হয় কমেন্টসে জানালে আমি কিন্তু আমার মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আরো একটা অঙ্ক করি, উদাহরণ 7। v সমান a by r প্লাস b। যে অন্তরক সমীকরণের সমাধান v সমান a by r প্লাস b তাহা নির্ণয় করো, যেখানে a আর b ইচ্ছামূলক ধ্রুবক। প্রদত্ত সমীকরণ হলো v equal to a by r plus b। এখানেও দুইটা অবাধ ধ্রুবক আছে, আমরা অন্তরীকরণ করব দুইবার। কোন চলকের সাপেক্ষে? r এর সাপেক্ষে। এখানে স্বাধীন চলক হচ্ছে r আর অধীন চলক এখানে হচ্ছে v। ঠিক আছে, আগে আমাকে চিনতে হবে স্বাধীন চলককে আর অধীন চলককে, কারণ আমরা অন্তরীকরণ সর্বদা স্বাধীন চলকের সাপেক্ষেই করব। এখানে তাহলে r এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা লাগবে। আগের মতো আমরা একবারে না করে একবার অন্তরীকরণ করব, b দূর হবে, তারপর আরেকবার অন্তরীকরণ করে a কে দূর করার প্রক্রিয়া নেব। শুরু করি। প্রথমে r এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dv by dr
ইকুয়াল টু মাইনাস a বাই r স্কয়ার। যেমন 1/x অন্তরীকরণ করলে কি হয়, -1/x স্কয়ার হয়, তেমন r এর সাপেক্ষে 1/r এর অন্তরীকরণ করলে -1/r স্কয়ার হয়। আর b কে অন্তরীকরণ করলে এখানে ধ্রুবক 0, ফলে একটা ধ্রুবক বিদায় হয়েছে, আর একটা ধ্রুবক আলাদা করে রাখবো যাতে আরেকবার অন্তরীকরণ করে চলে যায়। তাহলে r স্কয়ার dv/dr ইকুয়াল টু -a। আবার r এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এবার যদি অন্তরীকরণ করো তাহলে বাম পাশে ইউভি সূত্রে বলবে, ইউভি সূত্র অনুসারে যে কোনো একদিন মানে r স্কয়ার কে যদি লিখে দাও তাহলে এটা হবে d স্কয়ার v বাই dr স্কয়ার, সূত্র মতে প্লাস। এবার dv বাই dr কে রেখে যদি r স্কয়ার অন্তরীকরণ করি তাহলে 2r, আর মাইনাস a কে অন্তরীকরণ করলে 0 হবে। ফলে এখান থেকে অবাধ ধ্রুবক a আর b বিদায় হয়ে গেল, শেষ হয়ে গেল। এখন আমরা r স্কয়ার দিয়ে যদি ভাগ করে দেই তাহলে d স্কয়ার v বাই dr স্কয়ার ইকুয়াল টু প্লাস 2/r dv বাই dr ইকুয়াল টু 0। ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ। যদি প্রশ্ন থাকে তো বলতে পারো। ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছি আমি আজকের ক্লাসে। যদি কোনো সমস্যা থাকে কমেন্টসে যদি জানাও তাহলে আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। বারবার বলি তোমরা এটা বলবো, কমেন্টসে বলবো। যেহেতু আমরা লাইভ ক্লাস নিচ্ছি, কমেন্টসে জানালে আমি বুঝতে পারবো তোমাদের কি সমস্যা। তো ঠিক আছে, যেহেতু কোনো কমেন্টসে সমস্যার কথা লেখা নাই, আমি ধরেই নিব কোনো সমস্যাই হয় নাই, সব ঠিক আছে, তাই তো? এই লাইভ ক্লাসের একটু সুবিধা হলো আমি ক্লাস যদি কোনো কারণে মিস হয়ে যায়, আমার কোনো কথা যদি নাও বোঝো, আমরা কিন্তু লাইভ ক্লাসটা সেভ করে গ্রুপে রেখে দিই, বিধায় তুমি দেখতে পারবা পরবর্তীতে যে আসলে স্যার কি বলছিল বা অঙ্কটা কোথায় মিস হয়ে গেছে লিখতে, তুমি সেখান থেকে কিন্তু লিখতে পারবা। এই সুবিধাটা আছে, এই জন্য এখানে জুমেও আমরা নিতে পারি, কিন্তু জুমে নিতে হলে সকল শিক্ষার্থীরা আসলে উপস্থিত থাকা দরকার। সকল বলতে কিছু শিক্ষার্থী অন্তত উপস্থিত থাকা দরকার। কেউ যদি উপস্থিত না থাকে তাহলে জুমের ক্লাস নেওয়াটা একটু নিরস, কষ্টের, মজাদার না। আর এটা আমরা নিলাম, এখন না দেখো পরবর্তীতে যদি স্টুডেন্ট থাকে ভিডিওটা দেখতে পারবে, সেই জন্য আমরা মূলত এই ফেসবুক লাইভ দিয়ে থাকি। যাই হোক, আমি আশা করি তোমরা সবাই ভালোই আছো বা এই করোনার এই মহামারী থেকে সুস্থ আছো। তোমাদের জন্য আমার একটা মেসেজ হলো, তোমরা যেখানে আসো, তোমাদের বয়স যদি 25 বছর বা তার বেশি হয়, তোমরা নিজ দায়িত্বে সেইখান থেকে তোমাদের টিকাটা নিয়ে নিবা। যত দ্রুত পারো টিকা নিয়ে তোমরা তোমাদের টিকা কার্যক্রম সফল করবা। আমি তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।